আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় বাফার দ্রবণ, রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা বাফার দ্রবণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি যে দ্রবণ কি। যে আমরা যদি একটা সাধারণ একটা জলীয় দ্রবণ চিন্তা করি, যেমন পানি, যেমন এখানে ধরি আমরা পানি আছে। তো পানিতে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার আমরা যোগ করি, যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোক্লোরিক, যে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে আমরা দেখব যে এই জলীয় দ্রবণের পিএইচ মান উল্লেখযোগ্য হারে পরিবর্তন ঘটে। আমরা জানি যে পানির পিএইচ মান কত থাকে, যে আমরা জানি পানির পিএইচ মান 7 থাকে। তো আমরা যদি দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোক্লোরিক যোগ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইখানে পিএইচ মান অনেক কমে গেছে অথবা অনেক বেড়ে গেছে। যে হাইড্রোক্লোরিক যোগ করলে আমরা দেখব পিএইচ মান 5-এর নিচে চলে আসছে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দেখা যায় প্রায় 10-এর মতো পিএইচ হয়ে যায়। তাহলে এই দ্রবণের পিএইচ পরিবর্তন হয়ে যায়। আমরা যদি আজকে আমাদের আলোচ্য বিষয় বাফার দ্রবণ, তো আমরা বাফার দ্রবণ সম্পর্কে জানবো। তো যদি বাফার দ্রবণ নিয়ে আমরা বলি, তাহলে বাফার শব্দটা কি, যে ইংলিশে যদি আমরা এটাকে লিখি, তাহলে বাফারটা হচ্ছে এরকম, যে বাফার, এই বাফার শব্দের অর্থ হচ্ছে বাধা দানকারী বা প্রতিরোধকারী। হ্যাঁ, যে বাধা দানকারী বা প্রতিরোধকারী। তো বাধা দানকারী তাহলে বাফার শব্দের অর্থ হচ্ছে বাধা দানকারী বা প্রতিরোধকারী। তো বাফার দ্রবণ বাধা দিবে বা প্রতিরোধ করবে। কি প্রতিরোধ করবে নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের অংশ থেকে, যা বাফার দ্রবণে আমরা যদি এমন একটা দ্রবণ নেই যে এটা হচ্ছে একটা বাফার দ্রবণ, যে ধরো আমরা একটা দ্রবণ নিলাম, এটা হচ্ছে একটি বাফার দ্রবণ। এখন এই দ্রবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোক্লোরিক যোগ করো, তুমি দেখবা যে এখানে কোনো পিএইচ মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি যে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে যে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারতেছি যে বাফার দ্রবণ হচ্ছে পিএইচ প্রতিরোধকারী বা বাধা দানকারী একটি দ্রবণ। তাহলে বাফার দ্রবণ কি, যে বাফার দ্রবণ হলো পিএইচ পরিবর্তনে বাধা দানকারী একটি দ্রবণ, যে পিএইচ পরিবর্তনে বাধা দানকারী দ্রবণ। তাহলে বাফার দ্রবণকে আমরা কি বলতে পারবো? বাফার দ্রবণকে আমরা বলতে পারবো পিএইচ পরিবর্তনে বাধা দানকারী একটি দ্রবণ, যে বাফার দ্রবণ পিএইচ পরিবর্তনে বাধা দিবে। তো এই বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়, তার আগে আমরা বাফার দ্রবণের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানি, যে বাফার দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, যে এটা কি ধরনের দ্রবণ হতে পারে। হ্যাঁ, যে বাফার দ্রবণের একটি নির্দিষ্ট পিএইচ মান থাকে, যে বাফার দ্রবণের যে দুটি উপাদানের সমন্বয়ে গঠিত হয়, ওই উপাদান দুটির ঘনমাত্রা চেয়ে কম ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই বাফার দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। আবার বাফার দ্রবণকে যদি আমরা লঘুকরণ করি, তাহলে আমরা দেখব যে লঘুকরণ করলেও বাফার দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে। বাফার দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ পরিবর্তনের বাধা দেওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ এটাকে বাফার ক্ষমতা বলা হয়, যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে ওই বাফার দ্রবণের পিএইচ মানের পরিবর্তন হয় না। বাফার দ্রবণকে আমরা যদি দীর্ঘদিন যাবত রেখে দেই, তাহলে আমরা দেখব যে এই বাফার দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। সাধারণত এই বৈশিষ্ট্যগুলো একটা বাফার দ্রবণে থাকে। তো বাফার দ্রবণের যে বাফার দ্রবণগুলো কিরূপ হয়, বাফার দ্রবণের উদাহরণগুলো কি। তো বাফার দ্রবণগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যে অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ কোনগুলো, বা অ্যাসিড বাফার দ্রবণ কোনগুলো? অ্যাসিড বাফার দ্রবণ হয় যে বাফার দ্রবণে সাধারণত একটা দুর্বল অ্যাসিড বা ক্ষার থাকে, তার সাথে একটা শক্তিশালী অ্যাসিড বা ক্ষার থাকে। আমরা যদি অম্লীয় বাফার দ্রবণ চিন্তা করি, তাহলে আমরা একটা দুর্বল অ্যাসিড নিব এবং ওই অ্যাসিডের শক্তিশালী একটা অনুবন্ধী ক্ষারক থাকবে।
তাহলে অম্লীয় বাফার দ্রবণ মানে দুর্বল অ্যাসিড থাকবে, তার সাথে একটা শক্তিশালী অনুবন্ধী ক্ষারক থাকবে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি এসিটিক অ্যাসিড এবং তার সাথে এসিটেট আয়নের দ্রবণ। এসিটেট আয়নের অনুবন্ধী ক্ষারক হচ্ছে এসিটেট আয়ন। আবার ক্ষারীয় বাফার দ্রবণ যদি আমরা তৈরি করি, তাহলে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করতে পারি, যে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরির ক্ষেত্রে আমাদের দুর্বল একটা ক্ষারক নিতে হবে। আমরা দুর্বল একটা ক্ষারক নিব, এই দুর্বল ক্ষারকের অনুবন্ধী একটা অ্যাসিড থাকবে। ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা দুর্বল একটা ক্ষারক নিব, তার সাথে অনুবন্ধী একটা অ্যাসিড নিব। যেমন আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, তার অনুবন্ধী শক্তিশালী অ্যাসিড হচ্ছে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়াম আয়ন এবং সোডিয়াম কার্বনেটের বাইকার্বনেট আয়ন। এই হচ্ছে আমাদের দুই ধরনের বাফার দ্রবণ এর উদাহরণ। তো আমাদের বাস্তব জীবনের একটা গুরুত্বপূর্ণ বাফার দ্রবণ হচ্ছে আমাদের রক্ত। যা আমরা জানি রক্তে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেমন কার্বনেট আছে, বাইকার্বনেট আছে। তো আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্যে অ্যাসিড বা ক্ষার খেয়ে থাকি, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিড বা ক্ষার আমরা খেয়ে থাকি, কিন্তু আমাদের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে রক্ত হচ্ছে একটা উত্তম বাফার দ্রবণের উদাহরণ। তো বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়? বাফার দ্রবণ সাধারণত আমরা দুইভাবে তৈরি করি, একটা হচ্ছে অ্যাসিড বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এই অ্যাসিড বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়? অ্যাসিড বাফার দ্রবণ যখন আমরা তৈরি করব, তখন আমরা এমন একটা অ্যাসিড নিব যেই অ্যাসিডটা হবে দুর্বল প্রকৃতির। যেমন আমাদের এখানে আছে যে এসিটেট আয়ন, এসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। যে বাফার দ্রবণ সাধারণত দুইভাবে প্রস্তুত করা হয়। যে আমরা যখন অম্লীয় বাফার দ্রবণ তৈরি করব, তখন আমাদের নিতে হবে কি, যে একটা দুর্বল অ্যাসিড নিতে হবে এবং একটা শক্তিশালী ক্ষার নিতে হবে। যেমন এখানে এসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। তো এই দুইটা দ্রবণের মিশ্রণে আমরা অ্যাসিড বাফার দ্রবণ তৈরি করতে পারবো। আমরা যদি এই দুইটার মিশ্রণ তৈরি করি, তাহলে একটা শক্তিশালী বাফার দ্রবণ, অ্যাসিড বাফার দ্রবণ তৈরি হবে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে, যদি আমরা দুইটাকে মিক্স করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট লবণ প্লাস পানি। তাহলে এই যে এখানে আমরা দেখব এই দ্রবণের এসিটিক অ্যাসিড আর হচ্ছে যে এখানে এসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এইখানে আমরা এসিটেট আয়নটা হবে যে এসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তো এই দুইটার মিশ্রণেই মূলত বাফার দ্রবণ তৈরি হবে এবং বাফার রূপে ক্রিয়া করে। তো আমরা যদি একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করি অনুরূপভাবে, তাহলে আমরা যখন একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে যাব, তখন আমাদের বেছে নিতে হবে একটা দুর্বল ক্ষার। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা নিতে পারি। তো সাথে যদি আমরা একটা শক্তিশালী অ্যাসিড নিই, যে আমরা দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী একটা অ্যাসিড নিব, যেমন আমরা হাইড্রোক্লোরিক নিতে পারি। তো আমরা যদি হাইড্রোক্লোরিক নেই, তাহলে আমরা যদি এখন দুইটাকে মিশ্রিত করি, তাহলে আমরা দেখব যে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হচ্ছে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে অম্লীয় বাফার দ্রবণ কোনটা, ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা? তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি একটা অ্যাসিড বাফার দ্রবণ তৈরি করতে হয়, অ্যাসিড বাফার, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিড বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের দুর্বল একটা অ্যাসিড নিতে হয়। আর আমরা যদি একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করি, তাহলে আমাদের একটা দুর্বল ক্ষার নিতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যাসিড যদি দুর্বল হয়, ক্ষারটা হবে শক্তিশালী, আর যদি ক্ষার দুর্বল হয়, তাহলে আমাদের অ্যাসিডটাকে নিতে হবে শক্তিশালী। তখন এই দুইটার মিশ্রণে অ্যাসিড বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে। তো ক্ষারীয় বাফার দ্রবণ যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিকের মিশ্রণে আমরা কি পাবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক, এই দুইটার মিশ্রণে আমাদের তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর তৈরি হবে পানি। তো এইখানে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মূলত ক্ষারীয় বাফার দ্রবণ রূপে কাজ করে। তো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে বাফার দ্রবণ কিভাবে কাজ করে, বাফার দ্রবণের কার্যাবলীটা আসলে কি।